This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। ইহা ক্যান্সারের কারণ। নমস্কার, গুড আফটারনুন। শুরু করছি তিনটের নিউজ কর্নার। আমি অনির্বাণ, আমার সঙ্গে রুমেলা। রুমেলা, তুমি খেয়াল করেছো কিনা জানি না, যখন আমরা স্টুডিওতে ঢুকছিলাম স্মোকিং জোনের পাশ দিয়ে হেঁটে একটা ধোঁয়ায় ধূসরিত অন্ধকূপের মাঝখান দিয়ে হাঁটছিলাম। আমার তো বেশ দম বন্ধ হয়ে আসছে। এটা তো রোজের বিষয়, কারণ একটা প্যাসিভ কোথাও গিয়ে বোধহয় একটা এফেক্ট পড়ছে, পরেও বোধহয় আজকে তো মনে হলো যে 10টা সিগারেট খেয়ে তারপরে ঢুকলাম স্টুডিওতে। তাই আজকে জানেন তো আপনাদের শুরুতে একটা উদ্বেগের খবর শোনাবো। বেশ উদ্বেগের, আমার তো উদ্বেগ লাগছে। আশঙ্কাজনক হলেও বিষয়টা কিন্তু যদি আমার আপনার জানা থাকে তাহলে কিন্তু সকলের মঙ্গল। কারণ রোগটার নাম ক্যান্সার। আর আমাদের দেশে ফুসফুসের যে ক্যান্সার, তাতে আক্রান্ত হবার প্রবণতা বেড়ে চলেছে। আপওয়ার্ড একটা ট্রেন্ড। ফুসফুসের ক্যান্সার বাড়ছে, ক্রমশ বাড়ছে আমাদের দেশে। আর গত 3 বছরে দেশে যাদের শরীরে ক্যান্সার ধরা পড়েছে তাদের, বিশ্বাস করবেন না, 29% ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। এর আগে কখনোই যেটা 18% বেশি কোনোদিন হয়নি। এবং অন্যভাবে বলতে গেলে 1 লক্ষ ক্যান্সার আক্রান্তের মধ্যে 29,000ই ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। রুমেলা, আসলে আমাদের প্রত্যেকেরই ধারণা থাকে যে এই সিগারেট বিড়ি খেলেই হয়তো ফুসফুসের ক্যান্সার হতে পারে, কিন্তু আপাতভাবে যা দেখা যাচ্ছে একেবারেই কিন্তু তা নয় যে সিগারেট বিড়ি খেলেই আপনার ফুসফুস খুব বিপজ্জনক জায়গায় চলে যাবে। নন স্মোকাররাও কিন্তু একইভাবে বিপদের মধ্যেই রয়েছেন। এবং সমীক্ষায় দেখা গেছে নন স্মোকারদের মধ্যে 42%, মানে যারা আর কি ক্যান্সারে আক্রান্ত হন, ফুসফুসের ক্যান্সারে, তাদের মধ্যে 42%ই হচ্ছেন নন স্মোকার। রুমেলা, বিষয়টা একটু আরো খুলে বলা দরকার, কারণ ব্যাপারটা খুব সিরিয়াস। এমন কিছু মানুষ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, রুমেলা, খুব আশ্চর্যভাবে শুনলে, যারা একসময় ধূমপান করতেন কিন্তু গত 3 বছরে সেসব পাঠ চুকিয়ে ফেলেছেন। আবার যারা কখনোই ধূমপান করেননি, অর্থাৎ প্যাসিভ নন স্মোকার, এমন মানুষেরও ফুসফুসে ক্যান্সার ধরা পড়ছে। এবং বেশিরভাগ চিকিৎসকও কিন্তু সেটাই বলছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে ওই ধারণাটা সেফ মিথ। আমরা একজন এক্সপার্টের সঙ্গে কথা বলে আমরা একটু আরো ডিটেইলে জানার চেষ্টা করি। আমাদের সঙ্গে এই মুহূর্তে ডক্টর কৌশিক চট্টোপাধ্যায় রয়েছেন, ক্যান্সার বিশেষজ্ঞ, ক্যান্সার চিকিৎসক। আরও যদি স্পেসিফিকভাবে আমরা বলি, ডক্টর চট্টোপাধ্যায়, আপনাকে স্বাগত জানাবো TV9 বাংলায়। যে পরিসংখ্যান সামনে এসেছে যাদের লাং ক্যান্সার হচ্ছে তাদের মধ্যে 42%ই নন স্মোকার। তাহলে আমাদের এতদিন যে ধারণা ছিল সিগারেট বিড়ি খেলেই সবচেয়ে বেশি ফুসফুস আক্রান্ত হয়, তাহলে তা নয়। যারা এই 42%-এর মধ্যে পড়ছেন তাদের কিভাবে হচ্ছে যদি ডিটেইলে বলেন। ডক্টর চট্টোপাধ্যায়, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? না, আমার মনে হয় ডক্টর চট্টোপাধ্যায়ের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এবং আরও কিছু গুরুত্বপূর্ণ উদ্বিগ্ন হওয়ার মতো তথ্য রয়েছে। যে বড় বড় যে শহরগুলো রয়েছে সেখানে দেখা যাচ্ছে লাং ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন পুরুষদের থেকে বেশি মহিলারা। সেখানে কি প্যাসিভ নন স্মোকার যারা, তারাই কি এর মধ্যে পড়ছেন, কি মনে হচ্ছে? দেখো রুমেলা, যা ইন্ডিকেশন দেখাচ্ছে সব বিভিন্ন রিসার্চ, বিভিন্ন তথ্য, এইটা যদি সত্যি হয় যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে পুরুষদের থেকে মহিলারা আক্রান্ত বেশি হচ্ছে, তাহলে কিন্তু এটা তো একটা স্থির দিকে আমরা ডিরেকশনে আমরা আমাদের তথ্যর যে অন্বেষণ, সেটা তো আমরা বলতেই পারি যে মহিলাদের প্যাসিভ স্মোকিংয়ের জন্য হচ্ছে। এবং আজকে একটু আগে তোমায় যেটা বললাম যে স্মোকিং জোনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যে অবস্থা তোমার, পার্টিকুলারলি তোমার হয়েছিল, আমারও হয়েছে, এটা তো 10টা সিগারেট খাওয়ার সমান। এবং 10টা সিগারেট আজকে যদি আমি খেয়েই ফেলি তাহলে তো আর কি। এবং আরও একটা বিষয়, আমরা যে কোভিড পরবর্তী সিচুয়েশনে দেখেছি সব থেকে বেশি
ডার্ক প্যাচ দেখা গেছে হচ্ছে লাঙে এবং সবথেকে বেশি এফেক্ট করেছে কোভিড লাঙে, সেখানে দাঁড়িয়ে যদি এই সমীক্ষাটা সামনে আসে তাহলে উদ্বেগ তো আরো কয়েক গুণ বেড়ে যায়। আমরা কথা বলি, কানেক্ট করতে পেরেছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডক্টর কৌশিক চট্টোপাধ্যায়, ক্যান্সার বিশেষজ্ঞ, ক্যান্সার চিকিৎসক। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর চট্টোপাধ্যায়, লাং ক্যান্সার, এই লাং ক্যান্সারে আক্রান্ত যারা হচ্ছেন তাদের মধ্যে সমীক্ষা বলছে 42%ই নন স্মোকার। তাহলে তো সিগারেট খেলে, বিড়ি খেলে, ধূমপান করলে লাংয়ে এফেক্ট করে, এটা মিথ ধরে নিতে হবে? না, দেখুন, এটাকে মিথ বলে ধরে নেওয়া যাবে না। তার কারণ দু ধরনের ক্লিনিক্যাল ট্রায়াল করে একটি মানে ফাইনাল আউটকামে পৌঁছানো হয়। একটা হচ্ছে যারা কারেন্টলি আপাতত স্মোক করছে তাদের ধরে যদি আমি 20-25 বছর ধরে ফলো করে দেখি তাদের মধ্যে কতজনের ক্যান্সার হচ্ছে, এই ধরনের স্টাডি কিন্তু আমাদের বিজ্ঞানের জগতে হয়েছে এবং সেখান থেকে বেরিয়েছে যে ধরনের পেশেন্ট, এই ধরনের, আমি যেটা বলতেছিলাম, এইভাবে কিন্তু ফলো আপ করা হয়নি, বরঞ্চ উল্টো দিক দিয়ে দেখা হয়েছে যে কজনের ক্যান্সার হয়েছে তাদের মধ্যে কতজন স্মোকার ছিলেন, সেইখানে অ্যাসোসিয়েশন কিন্তু 90%-এর বেশি। আমরা যখন বুক টিচিং পড়ি, যখন ছাত্রদের পড়াই, তখন বলি যে এনভায়রনমেন্টাল টোবাকো স্মোকিং, এই এনভায়রনমেন্টাল টোবাকো স্মোকিং ইজ রেসপন্সিবল ফর 25%, মানে 1/4 অফ অল লাং ক্যান্সার্স। কিন্তু কারেন্ট সমীক্ষা যেটা বেরিয়েছে, যেটাতে বলছে রাফলি 40% পেশেন্টস তারা কিন্তু স্মোকিংয়ের সাথে অ্যাসোসিয়েটেড নন, সেটা আমাদের কাছে যথেষ্ট আশ্চর্যজনক। তার কারণ আমি ওই মিথটা ভাঙতে চাই না এবং সেই মিথটা আমরা এখনো বিশ্বাস করি। তাহলে এই যে ধূমপান না করেও ক্যান্সার আক্রান্ত কিভাবে হচ্ছে, কিভাবে ফুসফুসে এফেক্ট করছে, আমি এটা একটু ডিটেইলে জানতে চাই। দেখুন, আমরা কেউ কাঁচের বাড়িতে থাকি না, আমরা গ্লাস হাউসে থাকি না। এনভায়রনমেন্টাল টোবাকো স্মোকিং কিন্তু একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ম্যাটার, অ্যান্ড সেটা অ্যাড করে যদি তার সাথে অ্যাডেড এয়ার পলিউশন, যেটা আপনি জানেন আমাদের দেশে এয়ার পলিউশন, এয়ার কোয়ালিটি, আমাদের কলকাতা শহরে যদি দিল্লির কথা ভাবেন, তাদের এয়ার কোয়ালিটি তো ওয়ান অফ দ্য পুয়ারেস্ট ইন দি ওয়ার্ল্ড। সো এয়ার কোয়ালিটি, তার সাথে এনভায়রনমেন্টাল টোবাকো স্মোকিং, পারিপার্শ্বিক যারা স্মোক করছেন, এবং তার সাথে গ্রাউন্ড পলিউশন, তার সাথে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, এই সব কিছু মিলিয়ে একটা পাঁচমেশালি এফেক্ট কিন্তু ম্যালিগন্যান্সিতে ভবিষ্যৎকে তার ভয় থাকে। ডক্টর চট্টোপাধ্যায়, আমার একটা প্রশ্ন আছে কোভিড রিলেটেড, যেটা রুমেলা খানিকক্ষণ আগে ছুঁয়ে গেল, যে কোভিড পরবর্তী সময় আমরা দেখছি লাং নিয়ে একটা সমস্যা হচ্ছে, ক্যান্সার বলছি না, লাংজনিত একটা সমস্যা অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে। তো পরবর্তী সময় এটা কি ইন্ডিকেট করা যায় যে কোভিড পরবর্তীর অধ্যায়ে লাং ক্যান্সারের যে একটা প্রিডমিনেন্ট একটা আমরা উপস্থিতি দেখছি, সেটা কোভিডের সাথে কোনো অর্থে রিলেটেড? দেখুন, কোভিডের পরবর্তী পর্যায়ে যাদের লাংয়ে কোভিড হয়েছে তাদের মেজর পার্ট অফ দ্য লাং কিন্তু ফাইব্রোসিস হয়ে গেছে। ফাইব্রোসিস হওয়ার ফলে ওই জায়গাগুলো প্রপারলি পারফিউশন হয় না। এই পারফিউশন হচ্ছে কি না হচ্ছে তার উপরে নির্ভর করছে কতটা অক্সিজেন দেহে পৌঁছাতে পারে, এবং এর সাথে ডিরেক্ট ইমপ্লিকেশন কিন্তু হার্টের আছে, হার্টের উপরে চাপ পড়ে। তার মানে আমরা যদি বলি লাংসে যেটা কোভিড এফেক্টেড লাংস, তার মোর চান্স অফ ডেভেলপিং ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, তাদের সাথে হার্ট ডিজিজ আসার চান্স অনেক বেশি। কিন্তু ডিরেক্টলি ম্যালিগন্যান্সির সাথে কোভিডের অ্যাসোসিয়েশন প্রুফ করতে গেলে আমাদের কিন্তু এখনও 15 বছর ওই ধরনের পেশেন্টদের ফলো করে তবেই এই কথাটা আমরা বলতে পারবো, এখন নয়। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, ক্যান্সার চিকিৎসক বিশেষজ্ঞ ডক্টর কৌশিক চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। এই সমীক্ষা যেটা হয়েছে, হ্যাঁ, কিছু কিছু তথ্য ভীষণই উদ্বেগের। এই সমীক্ষায় উঠে এসেছে ধূমপান নয়, ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হওয়ার পেছনে আরও একটি ফ্যাক্টর এয়ার পলিউশন, বায়ু দূষণ। কিছুক্ষণ আগে ডক্টর চট্টোপাধ্যায় যে কথা বলছিলেন, এবং কোথাও গিয়ে সঙ্গে খাবার, সবজিতে থাকা রাসায়নিক, তাও একটা এফেক্ট ফেলছে শরীরে। যারা খুব বেশি প্রসেসড ফুড বা প্যাকেটজাত খাবার খেতে অভ্যস্ত, তাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার হার অনেক বেশি তুলনায়। ভারতে ক্যান্সার ছড়িয়ে পড়ার প্রবণতা ঠিক কী রকম? ইন্টারন্যাশনাল ক্যান্সার সোসাইটি ও জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগ, তাদের সমীক্ষায় উদ্বিগ্ন হওয়ার মতো বেশ কয়েকটি তথ্য রয়েছে। ভারতে 50% ক্ষেত্রে ক্যান্সার ধরা পড়েছে থার্ড বা ফোর্থ স্টেজে গিয়ে। 2021 থেকে প্রতি বছর ভারতে ক্যান্সারে মৃত্যু লাফিয়ে বাড়ছে। বড় শহরে পুরুষদের তুলনায় মহিলাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার হার বেশি।
গর্ভবতী মহিলাদের মধ্যেও ক্যান্সারে আক্রান্ত হওয়ার হার বেড়েছে। তো রুমেলা, আমাদের একটাই ইনফারেন্স ড্র করতে হবে, এটার একটাই অর্থ, আমি, আপনি, আমাদের পরিবারের সদস্যরা, আমরা সবাই যে কোনো সময় কিন্তু প্রোন টু ক্যান্সার, যে কোনো সময় আমরা ক্যান্সারে আক্রান্ত হতে পারি। করণীয় কি? সেই প্রশ্নটা তো আসবেই। করণীয় বলতে গেলে একটাই রুমেলা, সম্ভব হলে বছরে অন্তত একবার ক্যান্সার স্ক্রিনিং করিয়ে নিন। 2 বছরে একবার হলেও চলবে, কিন্তু স্ক্রিনিং করানোটা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। সেটা কিন্তু আমাদের প্রত্যেকের মগজে স্টোরি ঢুকিয়ে ফেলতে হবে। তো রুমেলা, আর কি কি খবর রেখেছো আমাদের জন্য শোনাও। আমরা উদ্বেগ দিয়ে শুরু করলাম, তার একটা সলিউশন দেওয়ারও চেষ্টা করলাম এক্সপার্টের সঙ্গে কথা বলে, এবং প্রত্যেক দিনের মতো 5টি গুরুত্বপূর্ণ খবর আজও রয়েছে, পরবর্তীতে যার বিশ্লেষণও আমরা করব। আজকের গুরুত্বপূর্ণ 5 খবর কি? গতকাল খড়দায় যে দুর্ঘটনা ঘটে গিয়েছে, নজর রাখবো সেদিকে। খড়দায় দুর্ঘটনা, রেলকর্মীর ভূমিকা নিয়েও প্রশ্ন, গাড়ি পার হয়নি, রেলগেট তাহলে পড়ে গেল কেন? ট্রেনের গতিপথে গাড়ি দাঁড়িয়ে তবু সিগন্যাল গ্রিন, সুরক্ষার কথা না ভেবেই কেন ফেলা হলো গেট? রাতের গেটম্যানের ভুল মানছেন দিনের গেটম্যান। অন্যদিকে সিথিতে বাহুবলীদের দাপট, ঘটনাস্থলে ফরেন্সিক টিম, নিগৃহীত প্রমোটার অভিজিৎ সরকারের কার্যালয়ে ফরেন্সিক টিম। প্রমোটার মারধরের ঘটনায় নমুনা সংগ্রহ বিশেষজ্ঞ দলের। ঘটনার 48 ঘন্টা পেরিয়ে গিয়েছে, নমুনা সংগ্রহে তৎপর পুলিশ। 21শে জুলাই তৃণমূলে ফিরছেন শোভন চট্টোপাধ্যায়। শোভনের তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনা ঘিরে ইঙ্গিতপূর্ণ মন্তব্য জয়প্রকাশ মজুমদারের। তার মন্তব্য, দলে ফিরতে চাইলে আবেদন করতে হয়, সেটা মঞ্জুর হলে তবেই দলে ফেরা। অন্যদিকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তল্লাশিতে উদ্ধার হওয়া একাধিক হার্ড ডিস্কে লুকিয়ে রয়েছে রহস্য। এস বসু রায়ান কোম্পানিতে গত সপ্তাহে টানা 4 দিন সিবিআই এর তল্লাশি, আর তল্লাশিতে একাধিক হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে। হার্ড ডিস্ক এবং 2টি সার্ভার থেকে নথি উদ্ধার করার চেষ্টা। সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স বিশেষজ্ঞদের সাহায্য নেবে সিবিআই। অন্যদিকে শাহজাহানের পরিবারে এবং ঘনিষ্ঠদের ওপর চাপ বাড়াচ্ছে এজেন্সি। শেখ শাহজাহানের ভাই, জামাই, গাড়ির চালককে ইডির তলব। বৃহস্পতি এবং শুক্রবার সিজিও কমপ্লেক্সের তলব, এই নিয়ে 4th টাইম ইডির তলব। এই খবরগুলোর মধ্যে কোন খবরগুলো নিয়ে মনে হয় বিশ্লেষণের প্রয়োজন? রুমেলা, কালকে খড়দহের তোমার ওই লেভেল ক্রসিং এর ঘটনা দেখে কিন্তু একদম তাজ্জব বনে গেছে। এটা তো আমাদের একটা গাফিলতি তো বটেই, কি আমরা মানে একটু তর্স হয় না আমাদের, মৃত্যুটাকে একদম যেন পাশে পকেটে নিয়ে আমরা ঘোরাফেরা করার একটা অভ্যেস হয়ে গেছে। এবং এটার বাদ দিয়েও কিন্তু খড়দহের ঘটনা, রেলকর্মীর ভূমিকা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে। গাড়ি পার হয়নি, রেলগেটটা পড়ে গেল কি করে, কেন পড়লো? ট্রেনের গতিপথে গাড়ি দাঁড়িয়ে তবুও সিগন্যাল গ্রিন কেন? সুরক্ষার কথা না ভেবেই কেন ফেলা হলো গেট? এইসব প্রশ্ন উঠছে। এবং রাতের গেটম্যান ভুল মানছেন দিনের গেটম্যান। কি অবস্থা আজকের? সব থেকে বড় ব্যাপার, কালকে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরে আজকের অবস্থাটা কি রুমেলা, তুমি আমাদের দেখাও। হ্যাঁ, একেবারে। এবং এই ছবিটা প্রত্যেক দিন দেখতে হয়। সাধারণ মানুষ, যে কথা তুমিও বললে যে হ্যাঁ সত্যি তাদের তো মৃত্যু ভয় নেই, এবং তারা মনে করেন যে আমি দৌড়ে গিয়ে যদি পেরিয়ে যাই তাহলে মিনিট 10 সময় আমি বাঁচাতে পারবো, মানে তাতে আমার প্রাণ বাজি রাখতে পারি আমি। এটা তো সাধারণ মানুষেরও তাদের একটু নজরদারির প্রয়োজন, তাদেরকেও সচেতন হতে হবে। আমরা সরাসরি চলে যাই, আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত রয়েছেন সঙ্গে। সৌরভ, যেই ছবি আমরা দেখছি, হ্যাঁ গেট কেন গাড়ি না পার করিয়ে ফেলে দেওয়া হলো, এই প্রশ্ন যখন উঠছে তখন ট্রেন একদিক থেকে আসছে, তাহলে কেন ওই 1 নম্বর দিয়ে গাড়িটা ঢুকতেই বা দেওয়া হলো? তখনই বা কেন গাড়ি ঢোকার আগেই গেটটা ফেলে দেওয়া হলো না? রুমেলা, দেখো, আমরা আজকে খড়দা স্টেশন সংলগ্ন এই ফটকে গিয়েছিলাম, এবং সেখানে যাওয়ার পর দুটো বিষয়, যেটা অনির্বাণদাও বললো, তুমিও বলছিলে, যে একটা তো সচেতনতার অভাব মানুষের মধ্যে রয়েছে, কিন্তু আরেকটা পার্ট হচ্ছে যে এই দুটো গাড়ি সেখানে গেটটায় ঢুকলো কী করে। আমরা যেটা দেখলাম যে বিটি রোডের অভিমুখে যে 1 নম্বর গেট, সেখান দিয়ে দুটো গাড়ি, লাস্ট দুটো যে গাড়িকে অনুমতি দেওয়া হয়েছিল যে তারা গাড়িটা নিয়ে চলে যাক। এবার চলে যাওয়ার পর তারা 4 নম্বর গেট যখন ক্রস করবেন তখন সেখানে গিয়ে তারা আটকা পড়েন, কারণ গেটটা তখন সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে দুটো প্রশ্ন আসছে, যেটা এই দিনের গেটম্যান বলছেন যে আমাদের নিয়ম হলো যে যতক্ষণ না পর্যন্ত অবস্ট্যাকল
রেল লাইনের লাইন ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ওই ট্র্যাকে যে ট্রেন রয়েছে, ওই ট্র্যাক কেন, ফটকের দুদিকের ফটকের মধ্যে যে 4টি ট্র্যাক রয়েছে এক্ষেত্রে, সেই 4টি ট্র্যাকের কোনোটিতেই কোনো গাড়ি যাবে না যতক্ষণ না পর্যন্ত রেল ফটকের মধ্যবর্তী যে অংশ, সেই অংশটা একেবারে নিরাপত্তা সেখানকার সুনিশ্চিত হচ্ছে। কার কার নিরাপত্তা? যে মানুষরা পথচারীরা যাতায়াত করছেন তাদের নিরাপত্তা, যারা গাড়ি নিয়ে যাচ্ছেন তাদের নিরাপত্তা, এবং অবশ্যই সৌরভ, তুমি আমাদের বলো, তুমি তো সকাল থেকেই আমাদের চ্যানেলের তরফ থেকে বিভিন্ন লেভেল ক্রসিংয়ের উপর একটা সমীক্ষা করছিলে। একটা তো রেল কর্মীর গাফিলতি কি, সিস্টেম কি হওয়া উচিত ছিল কি, সেটা তো আমরা ইনভেস্টিগেট করছি। কালকের এত বড় একটা ঘটনা ঘটে যাবার পর, যেখানে আর কি কয়েকশো লোকের মৃত্যু হতে পারতো, যদি কালকে ট্রেনটার কিছু হতো তাহলে তো একটা মৃত্যুর আশঙ্কা থাকতো বহু লোকের। আজকে আমাদের প্রিয় কলকাতাবাসীর সচেতনতার লেভেলটা কি দেখলে একটু বলো তো আমাদের। এই ঘটনার পরও সচেতন হয়েছেন মানুষ, সেই কথাটা কিন্তু বলা যাচ্ছে না, বলতে পারলেই আমরা খুশি হতাম। কিন্তু আমরা আজও দেখেছি যে ব্যস্ততম সময়ে রেলগেট যখন পড়ে গিয়েছে, বলছেন গেটম্যান, সেখান থেকে বলা হচ্ছে বারবার যে 2 নম্বরে থ্রু ট্রেন রয়েছে বা 4 নম্বরে থ্রু ট্রেন রয়েছে, সাইরেন বাজছে, হুইসেল তিনি বাজাচ্ছেন, মুখে বলছেন যে পারাপার করবেন না, গাড়ি আসছে। তাও আমরা দেখলাম যে রেলের যে গেটটি রয়েছে, সেই গেটের হলুদ রঙের যে বার, হলুদ কালো রঙের যে বার, সেই বারটাকে টপকে মাথা গলিয়ে চলে যাচ্ছেন পথচারী, অ্যাজ ইফ তিনি কিছু শুনতেই পাচ্ছেন না। আরেকটা জায়গায় দেখা যাচ্ছে যে রেল গেট যখন পড়ে গিয়েছে প্রায়, তার মধ্যেও টোটো চালক, অটো চালক, গাড়ির চালক সকলে চেষ্টা করছেন যদি একটু কোনো ক্রমে ফাঁকটা গলিয়ে যদি একবার পার করে যাওয়া যায়। এবং সবচেয়ে যেটা বড়ই আমাদের ছবিতে ধরা পড়লো যে খড়দা পুরসভার চেয়ারম্যানের গাড়ি, তাদের যিনি চালক, তিনিও কিন্তু এই রোগ থেকে নিজেকে মুক্ত করতে পারেননি। অনির্বাণ দা। হ্যাঁ, ধন্যবাদ সৌরভ, তুমি আর কি অনেক খবর দিলে, এবং আর কি মানে তোমার প্রতিবেদনগুলো সকাল থেকে আমরা ফলো করছিলাম। তাতে রেলের গাফিলতি তো আলাদা তদন্ত হবে, নানা রকম। কিন্তু আমি একটা জিনিস রুমেলা যেটা দেখলাম, আমাদের অনেক কিছুই হারিয়ে যাচ্ছে। আমাদের কি বোধবুদ্ধি হারিয়ে যাচ্ছে, আমাদের সচেতনতা হারিয়ে যাচ্ছে, আমাদের এমন কিছু কি হারিয়ে যাচ্ছে যে আমরা মৃত্যু পথেও অথচ নিজেরা আর কি মানে চলে যেতে পারি। দেখতে পাচ্ছি যেখানে প্রাণ বাজি রেখে লোকে এরকম করছে। আবার অনেক সময় অনেক কিছু হারিয়ে গেলে সত্যি মনে হয় আমার প্রাণটা চলে গেল।